আচ্ছা স্যার, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, আজকে আমরা উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ের খুবই স্পেশাল একটা পার্ট কভার করব, এবং এটা হচ্ছে, এটাকে আমরা টেন্ডার কস্ট বলি, অথবা বাংলায় বলা হয় কি দরপত্র ব্যয়। তো তোমরা কি জানো দরপত্র ব্যয় বা টেন্ডার কস্ট কি জিনিস? আচ্ছা, ধরো আমরা হচ্ছে উৎপাদক, আমরা পণ্য উৎপাদন করি। হ্যাঁ, সাপোজ আমরা টি শার্ট উৎপাদন করি। তো কোনো একটা কোম্পানি চাচ্ছে তাদের যত কর্মী আছে সমস্ত কর্মীর জন্য তারা টোটাল 10,000 পিস টি শার্ট বানাবে। ওকে, তো ওই কোম্পানি তাদের একটা বিশেষ ইভেন্টের জন্য 10,000 পিস টি শার্ট তৈরি করতে চায়। তো এই টি শার্ট তৈরি করার জন্য তারা কি করবে, যারা টি শার্ট উৎপাদন করে এমন প্রতিষ্ঠানকে বা কারখানাকে বা ফ্যাক্টরিকে বা গার্মেন্টসকে তারা কি করবে, কাজটা দিবে, তাই তো? তো কাজটা তারা কিন্তু আন্তাজে যাকে খুশি তাকে দিয়ে দিবে না। ওকে, যে কোম্পানিটার 10,000 পিস টি শার্ট দরকার, তারা ধরো তাদের টি শার্টটা কেমন হবে, সাইজ কেমন হবে, কালার কেমন হবে, ফ্যাব্রিক্স কেমন হবে, ওকে, কোয়ালিটি কেমন হবে, এই সমস্ত রিকোয়ারমেন্টগুলোকে ইনক্লুড করে তারা একটা সার্কুলার দিবে যে আমরা এই রিকোয়ারমেন্ট সাপেক্ষে 10,000 পিস টি শার্ট বানাতে চাই। যারা টি শার্ট বানান বা যারা এই সেক্টরে অভিজ্ঞ, হ্যাঁ, এবং আমাদের এই টি শার্টগুলো তৈরি করতে ইচ্ছুক, তারা আমাদেরকে কোটেশন পাঠান। ওকে, বা এটা এই প্রসেসটাকে বলা হয় কি টেন্ডারিং। ওকে, এখন ধরো বাংলাদেশে 10জন মানে 10টা প্রতিষ্ঠান আছে বা 10টা গার্মেন্টস আছে যারা এই টাইপের টি শার্ট বানায়। তো তারা প্রত্যেকেই কি করবে, মানে যাদের কাজ দরকার তারা সবাই কি করবে, এই কাজটা পেতে চাইবে, এই 10,000 পিস টি শার্ট উৎপাদন করতে চাইবে। ওকে, সো প্রত্যেকেই কি করবে যে এই 10,000 পিস টি শার্ট তৈরি করার জন্য কত টাকা আমি চাই বা আমি ডিমান্ড করি, তার একটা কোটেশন ওই ক্রেতা বা বায়ারের কাছে পাঠাবে। এই কোটেশনটাকেই আমরা বলে থাকি টেন্ডার কস্ট। কি বলে থাকি? টেন্ডার কস্ট। এখন ধরো এর মধ্যে আমরাও একটা গার্মেন্টস, আমরা এই 10,000 টি শার্ট বানাতে চাই। এখন আমরা কি আন্তাজি যে কোনো একটা কোটেশন পাঠাবো? উত্তর হলো না। আমরা ফার্স্টে কী করব, এই পণ্যগুলো বানাতে আমার কি পরিমাণ কাঁচামাল লাগবে, কি পরিমাণ মজুরি লাগবে, হ্যাঁ, ফ্যাক্টরি কস্ট কত হবে, তাই না, অফিস কস্ট কত হবে। তো এই ধরনের বিভিন্ন মানে ব্যয়গুলোকে আমরা কি করব, ইনক্লুডেড করব। তো ইনক্লুডেড করে দেন আমরা টোটাল কস্ট নির্ণয় করব, মোট ব্যয় নির্ণয় করব। তার সাথে আমরা প্রফিট অ্যাড করে দেন আমরা কোটেশনটা পাঠাবো যে আমরা এই 10,000 পিস ড্রেস এত টাকা হলে বানিয়ে দিতে ইচ্ছুক। ওকে, তো আজকের ম্যাথটা হলো এই টাইপেরই। ওকে, যে আমরা কোনো এক বায়ারের কাছ থেকে একটা প্রপোজাল পেয়েছি, আমরা কাজটা করে দিব, কত টাকা হলে আমরা করে দিব, সেই কোটেশনটা আমরা তাদেরকে পাঠাবো। এবং এটা করার জন্য আমরা বেসিক্যালি কী করব, টেন্ডার কস্টিং বা দরপত্র ব্যয় নির্ণয় করব। ওকে স্যার? আচ্ছা, তো টেন্ডার কস্টিংয়ের যে ম্যাথগুলো, এই ম্যাথগুলোর মধ্যে দুইটা পার্ট থাকে। ফার্স্ট পার্টে অ্যাজ ইউজুয়াল কস্ট নির্ণয় করতে হয়, যেটা আমরা করে আসছি। উৎপাদন ব্যয় বিবরণী আমরা এখানে সবাই তৈরি করেছি না, অ্যাজ ইউজুয়ালি আমরা একটা উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করব। ওকে, অ্যান্ড দেন আমরা হয়তো গতে গিয়ে একটা টেন্ডার কস্ট প্রস্তুত করব। ওকে স্যার? আচ্ছা, তো আমরা এই কোয়েশ্চেনটা একটু দেখি এখানে কি বলছে। আচ্ছা, এটা হলো অন্য আলো কোম্পানি লিমিটেড, একটি মোমবাতি উৎপাদনকারী কারখানা, যার 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত বছরের জন্য উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ। ওকে, মানে এই তথ্যগুলো হলো অন্য আলো কোম্পানির, তারা বেসিক্যালি মোমবাতি তৈরি করে। মোমবাতি তৈরি করার জন্য তাদের যে ব্যয়গুলো হয়েছে, এই ব্যয়ের তথ্যগুলো এখানে দেয়া আছে। আচ্ছা, প্রথমত দেয়া আছে কাঁচামালের মজুদ এক, তার মানে প্রারম্ভিক কাঁচামাল কত, 3,000 টাকা। কাঁচামালের মজুদ 31/12, তার মানে সমাপনী কাঁচামাল, রাইট, কত, 5,000 টাকা। দেন বলছে কাঁচামাল ক্রয় 50,000 টাকা, কাঁচামাল ক্রয়ের পরিবহন খরচ 2,000 টাকা। ওকে, এগুলো কি মুখ্য হয় না বলো? আচ্ছা, এরপরে কি বললো, প্রত্যক্ষ মজুরি কত, 15,000 টাকা। দেন কি বললো, কারখানা উপরিব্যয় কত, 7,500 টাকা। দেন তৈরি পণ্যের মজুদ 1/1/2018, তার মানে কি প্রারম্ভিক তৈরি পণ্যের মজুদ, রাইট, 4,000 টাকা।
তৈরি পণ্যের মজুদ 31/12, তার মানে কি সমাপনী তৈরি পণ্যের মজুদ কত 7,000 টাকা, এবং সবার শেষে বলছে অফিস ও বিক্রয় পরিব্যয় 5,000 টাকা। ওকে, এই ব্যয়গুলো এখানে দেয়া আছে। তো ক নাম্বারে আমরা কি নির্ণয় করব? কতে আমাদেরকে কি করতে বলা হয়েছে? মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ওকে, তো কতে আমরা কি করব স্যার? মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। এবং আমরা সবাই জানি মুখ্য ব্যয় মানে কি? মোট প্রত্যক্ষ ব্যয়। যতগুলো প্রত্যক্ষ ব্যয় আছে সবগুলো প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টি হচ্ছে কি স্যার? মুখ্য ব্যয়। ওকে, তাহলে আমরা এখানে কয়টা প্রত্যক্ষ ব্যয় দেখতে পাচ্ছি বলো তো? কাঁচামাল ক্রয়, এটা একটা প্রত্যক্ষ ব্যয়। কাঁচামাল ক্রয়ের পরিবহন। ওকে, আর কি আছে? প্রত্যক্ষ মজুরি। তবে কাঁচামাল ক্রয়, কাঁচামালের পরিবহন খরচ, এটা আমরা ডিরেক্টলি লিখি না। লিখি বলো? নো, এগুলোকে আমরা প্রসেস করি। কিসে কনভার্ট করি? এগুলোকে ব্যবহৃত কাঁচামালে, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি এটা করতে পারবো স্যার? ওকে, তাহলে করে ফেলি, চলো। মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয়। আচ্ছা, একটা সিম্পল টেবিল যেটা আমরা অ্যাজ ইউজুয়ালি করি ওই রকমেরই একটা টেবিল। হ্যাঁ, বিবরণ টাকা টাকা। ওকে, আমরা স্টার্ট করব কি দিয়ে? প্রারম্ভিক কাঁচামাল মজুদ দিয়ে, রাইট? প্রারম্ভিক কাঁচামাল মজুদ কত টাকা? 3,000। আচ্ছা, আমরা যোগ করব কি? কাঁচামাল ক্রয়, যোগ কাঁচামাল ক্রয় কত টাকা? 50,000 টাকা, রাইট? আমরা আরো যোগ করব কি বলো তো? কাঁচামাল ক্রয় পরিবহন। ওকে, কত টাকা? 2,000 টাকা। আচ্ছা, যোগফল হলো 55,000 টাকা। এইখান থেকে আমরা মাইনাস করব কাকে? সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল মজুদ, রাইট? সমাপনী কাঁচামাল মজুদ কত? 5,000 টাকা। আচ্ছা, তো আমরা যদি এটাকে মাইনাস করি কত হয়? 50,000। এই 50,000-এর নাম হবে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল 50,000 টাকা, রাইট? ওকে, এখানে আমরা আর কাকে আনবো? প্রত্যক্ষ মজুরিকে। যতগুলো প্রত্যক্ষ ব্যয় আছে, রাইট? প্রত্যক্ষ মজুরি। তো আমার মতে আমি দেখতেছি দুইটাই আছে। ব্যবহৃত কাঁচামাল মানে কি? প্রত্যক্ষ কাঁচামাল। আর কি? প্রত্যক্ষ মজুরি কত? 15,000। এর বাহিরে কি আর কোনো ব্যয় আছে? মানে প্রত্যক্ষ ব্যয় নাই। তাহলে কত হচ্ছে? 65,000। এখানে আমরা কি করব? ক্লোজ করে দিব। ওকে, এই 65,000 টাকার নাম কি দেওয়া হবে? মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় 65,000 টাকা। ওকে, বুঝে গেল? অনেক ইজি। আচ্ছা, এটা ছিল রিকোয়ারমেন্ট ক, আমরা করে ফেললাম। আচ্ছা, এখন আসো আমরা খ নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কত করে ফেললাম? মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। পেয়ে গেলাম কত টাকা? 65,000 টাকা। এবার খতে কি বলছে আমাদেরকে বলো? উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। ওকে, আমরা এখন একটা উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করব, রাইট? আচ্ছা, এর আগের ম্যাথগুলোতে কিন্তু একদম ডিরেক্ট ইনস্ট্রাকশন ছিল যে উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো অথবা বিক্রিত পণ্যের ব্যয় বিবরণী প্রস্তুত করো, তাই না বলো? তো এই অঙ্কটা কি স্যার? টেন্ডার কস্টের ম্যাথ, বা এটা হলো দরপত্রের অঙ্ক, রাইট? তো যখন তুমি দরপত্রের অঙ্কের মধ্যে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো এই ইনস্ট্রাকশনটা পাবা, তখন তুমি ওই উৎপাদিত পণ্যের ব্যয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় এখানে না থেমে আরেকটু আগাবা, এগিয়ে মোট ব্যয়, এই মোট ব্যয়ে গিয়ে ম্যাথটাকে ক্লোজ করবা। ওকে, আমরা দরপত্রের ম্যাথগুলোর ক্ষেত্রে
মোট ব্যয় গিয়ে আমরা আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটাকে ক্লোজ করব। অনেকে আবার মানে মোট ব্যয়ের সাথে যোগ মুনাফা লিখে বিক্রয়ে গিয়ে ক্লোজ করে, অনেকে বিক্রয় পর্যন্ত যায়, অনেকে মোট ব্যয় পর্যন্ত যায়। তবে আমার মতে মোট ব্যয় পর্যন্ত গেলেই এনাফ। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা এখন উৎপাদন ব্যয় বিবরণীটা প্রস্তুত করে ফেলি। আর উৎপাদন ব্যয় বিবরণী এটা কি আমরা জানি না বলো? অ্যাজ ইউজুয়াল ফরম্যাট। আমরা স্টার্ট করব কাকে দিয়ে বলো তো? মুখ্য ব্যয় দিয়ে স্টার্ট করব, রাইট? তো মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে? আচ্ছা দেখো, মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হয় কাকে? কারখানা উপরিব্যয়। কাকে? এই যে আমাদের কারখানা উপরিব্যয় দেওয়া আছে ৭৫,০০০। তো দেখো মুখ্য ব্যয় ৬৫,০০০, এটার সাথে আমরা প্লাস করব কারখানা উপরিব্যয় কত? ৭৫০০, সরি ৭৫০০। ওকে, দেন আমরা কি পেয়ে যাব? উৎপাদন ব্যয়। কি পাবো? আচ্ছা, উৎপাদন ব্যয়ের সাথে আমরা প্লাস করব কি? প্রারম্ভিক চলতি কার্য। মাইনাস করব কি? সমাপনী চলতি কার্য। বাট আমাদের এই প্রশ্নের মধ্যে চলতি কার্য বা আধা উৎপাদিত পণ্যের মজুদ আছে বলো? নাই। তার মানে উৎপাদন ব্যয়টাই হয়ে যাবে কি? উৎপাদিত পণ্যের ব্যয়। এবার এই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা প্লাস করব কি বলো তো? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। মাইনাস করব কাকে? তৈরি পণ্যের সমাপনী মজুদ। তাহলে আমরা কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মানে আমরা এখানেই কিন্তু অ্যাজ ইউজুয়ালি ক্লোজ করি, রাইট? বাট ওই যে বললাম দরপত্রের ম্যাচ যখন তুমি করবা তখন বিক্রিত পণ্যের ব্যয় ক্লোজ না করে তুমি আরেকটু আগাবা। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা প্লাস করব পরিচালন ব্যয়গুলোকে। কাকে স্যার? পরিচালন ব্যয়গুলোকে। তো পরিচালন ব্যয় বলতে এখানে কাকে বোঝাচ্ছে? অফিস ও প্রশাসনিক উপরিব্যয় বা অফিস ও বিক্রয় উপরিব্যয় কত? ৫,০০০। তাহলে আমরা কি পেয়ে যাব? মোট ব্যয়। আমরা মোট ব্যয়তে ম্যাথটা ক্লোজ করে দিব। ওকে, তাহলে এখানে উৎপাদন ব্যয় বিবরণী বলতে আমরা কোথায় গিয়ে থামবো? মোট ব্যয় গিয়ে থামবো। ঠিক আছে স্যার? আচ্ছা চলো তাহলে আমরা করে ফেলি। আচ্ছা আমরা তাহলে খ করব অন্য আলো। আচ্ছা আমরা অ্যাজ ইউজুয়ালি বিক্রিত পণ্যের ব্যয় গিয়ে থামি না, বাট আমরা এই ম্যাথটাতে বিক্রিত পণ্যের ব্যয় গিয়ে থামবো না, আমরা আরেকটু অ্যাডভান্স হবো। হ্যাঁ, মোট ব্যয় গিয়ে থামবো। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা প্রশাসনিক উপরিব্যয় বিক্রয় উপরিব্যয়গুলোকে যোগ করে দেব, তাহলে আমরা মোট ব্যয় পেয়ে যাব। দেখো আমি করে দেখাচ্ছি। বিবরণ টাকা টাকা। ওকে, আচ্ছা আমরা স্টার্ট করব কি দিয়ে? প্রারম্ভিক কাঁচামাল মজুদ দিয়ে। ওইটা দিয়ে হওয়ার কথা, বাট আমরা ওইটা দিয়ে করবো না। কেন করবো না? বিকজ কতে তো আমরা মুখ্য ব্যয় পেয়ে গেলাম। তো আমরা এখন স্টার্ট করব মুখ্য ব্যয় দিয়ে। তাহলে আমি এখানে লিখি মুখ্য ব্যয়। ওকে, আচ্ছা মুখ্য ব্যয় কত টাকা স্যার? আমরা মুখ্য ব্যয় কয় টাকা পেলাম? ৬৫,০০০ টাকা পেলাম কতে, তাই না? এখানে ক হতে পাই লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা মুখ্য ব্যয়ের সাথে আমরা এখন যোগ করব। কাকে যোগ করব বলো তো স্যার? যোগ কারখানা উপরিব্যয়, রাইট? কারখানা উপরিব্যয়। তো কারখানা উপরিব্যয় আমাদের এখানে কত দেয়া আছে? কারখানা উপরিব্যয় ৭৫০০। আচ্ছা যোগ করলে কত হয়? ৭২,৫০০, রাইট? এই ৭২,৫০০ টাকার নাম কি হবে? উৎপাদন ব্যয়। ওকে, উৎপাদন ব্যয়। আবার তুমি যদি চাও উৎপাদিত পণ্যের ব্যয়ও লিখতে পারো, সমস্যা নেই। কারণ চলতি কার্য না থাকায় উৎপাদন ব্যয় আর উৎপাদিত পণ্যের ব্যয় দুটো ইকুয়াল, সমান হয়ে যাবে, তাই না? এবার আমরা যোগ করব কাকে বলো তো? যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ, রাইট? তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দেয়া আছে কত বলো? ৪,০০০। ওকে,
তাহলে এখানে কত হয় ৭৬,৫০০। আচ্ছা আমরা মাইনাস করব কি তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের সমাপনী মজুদ কত দেয়া আছে ৭,০০০। তাহলে কত হয় ৬৯,৫০০। ওকে স্যার, এটার নাম হয়ে যাবে কি গুড বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব কাকে জানো? অফিস ও বিক্রয় উপরিব্যয়। আচ্ছা এমনি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয় আলাদা আলাদা করে থাকে, রাইট? বাট এখানে একসাথেই দিয়ে দিস, একটাই দিয়ে দিস। তাহলে আমরা ওই একটাকেই যোগ করে দেব, অফিস ও বিক্রয় উপরিব্যয়। কত স্যার ৫,০০০। ওকে, তাহলে হয় ৭৪,৫০০। এইখানে আমরা ক্লোজ করে দেব এবং এটার নাম হবে কি স্যার মোট ব্যয়। আচ্ছা যদি অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় ও বন্টন উপরিব্যয় আলাদা আলাদা থাকতো, তাহলে আমরা এই যে ফার্স্টে যোগ করতাম অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, দেন আবারও যোগ করতাম কি বিক্রয় ও বন্টন উপরিব্যয়, দেন আমরা কি পেয়ে যেতাম মোট ব্যয়। ওকে, তো এখানে একটা থাকার কারণে ওই একটাকেই যোগ করা হয়েছে, তো মোট ব্যয় পেয়ে গেলাম। তাহলে দেখো যে উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা কি করলাম মোট ব্যয় নির্ণয় করলাম। ওকে, আমাদের ম্যাথটা এখানেই ক্লোজ, শেষ। ওকে, খুবই সহজ না বলো? অনেক ইজি। আচ্ছা এবার আসো আমরা গ করব। হ্যাঁ, তো দেখো আজকের ম্যাথের যে স্পেশাল সেগমেন্ট সেটা হলো গিয়ে গ। ওকে, এই গটা আমাদের জন্য নতুন। বেসিক্যালি গটাই হলো দরপত্রের। হ্যাঁ, এতক্ষণ যা করলাম এগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল পার্ট, এগুলো আমরা সবসময় করে থাকি। স্পেশাল পার্টটা হচ্ছে বা দরপত্রের বা টেন্ডার কস্টের পার্ট হচ্ছে কি স্যার গ। এবার একটু পড়ো এটা কি বলছে। আচ্ছা, অন্য আলো কোম্পানি উপর্যুক্ত তথ্যের আলোকে একটি দরপত্রের মূল্য নির্ধারণ করতে চায় যেখানে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ হবে 20,000 টাকা। ধরো আমরা এই অন্য আলো কোম্পানি, এই যে তথ্যগুলো আছে এর ভিত্তিতে আমরা কি করতে যাচ্ছি একটা দরপত্রের ব্যয় নির্ণয় করতে চাচ্ছি। ধরো কোথাও আমরা কোটেশন পাঠাবো, আমরা অর্ডার পেয়েছি বা আমরা কোনো একটা কাজ পেতে চাই, সেই কাজের মূল্য কত হবে, আমরা কত টাকা মূল্য চার্জ করব। ওকে, সেই বাবদ আমরা একটা দরপত্র নির্ধারণ করতে চাচ্ছি বা দরপত্রের মূল্য নির্ধারণ করতে চাচ্ছি। ওকে, কাজটা করার জন্য আমাদের কাঁচামালের প্রয়োজন হবে কত টাকা 20,000 টাকা। তো ব্যবহৃত কাঁচামাল দিয়ে দিস। ওকে, অ্যান্ড দেন বলছে আমাদের মজুরির প্রয়োজন হবে কত 10,000 টাকা। তার মানে প্রত্যক্ষ মজুরির পরিমাণটাও দিয়ে দিস। ওকে, এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো দরপত্রের মুখ্য ব্যয় পেয়ে যাব। দেখো দরপত্রের সময় কিন্তু এই তথ্যগুলো আর ইউজ হবে না। হ্যাঁ, এগুলো তো অ্যাজ ইউজুয়াল তথ্য, আর এটা একটি স্পেশাল তথ্য, স্পেশাল একটা অর্ডারের জন্য এই স্পেশাল ব্যয়গুলো হবে। ওকে, তো আমরা মুখ্য ব্যয়টা কিন্তু পেয়ে যাব 20,000 আর 10,000 কত হয় 30,000। এছাড়াও আমাদের এই পণ্যটা উৎপাদন করার জন্য বলো কারখানা উপরিব্যয় হবে নাকি হবে না? হবে। আমার কারখানা উপরিব্যয়ের প্রয়োজন হবে, আর কারখানা উপরিব্যয়টা কতটুকু হবে যে প্রত্যক্ষ মজুরি যা তার উপর কারখানা উপরিব্যয় কত %? শতকরা হার। আচ্ছা কথাটা আমি একটু পড়ি তাহলে বুঝতে পারবা যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার এবং কারখানা উপরিব্যয়ের উপর অফিস ও বিক্রয় উপরিব্যয়ের শতকরা হারের আলোকে দরপত্রের কারখানা উপরিব্যয়, অফিস ও বিক্রয় উপরিব্যয় নির্ধারণ করতে হবে। আচ্ছা আমি যখন দরপত্রের ব্যয় নির্ণয় করব তখন আমার ব্যবহৃত কাঁচামাল লাগবে, রাইট? সেটা কত হবে 20,000। আমার প্রত্যক্ষ মজুরি লাগবে, রাইট? সেটা কত হবে 10,000। আমার কারখানা উপরিব্যয় লাগবে। এখন কারখানা উপরিব্যয় তো ধরো এই আমরা যখন খ করেছি কারখানা উপরিব্যয় ডিরেক্ট দিয়ে দিছে কত 7,500, কিন্তু দরপত্রের সময় কারখানা উপরিব্যয়টা দিয়ে দিবে না বা সাধারণত দেয় না, একটা ক্লু দেয়, একটা হিন্টস দেয়। সেটা কি যে কারখানা উপরিব্যয়টা কি হবে
এই যে আমাদের বর্তমান যে অবস্থা, এই বর্তমান অবস্থায় মজুরির উপর কারখানা উপরিব্যয়ের যে শতকরা হার, সেই হারেই আমাকে কি করতে হবে, দরপত্রের কারখানা উপরিব্যয় নির্ধারণ করতে হবে। আমি কি বুঝাতে পারছি? মনে হয় না। দেখো, আচ্ছা, এটা তো আমাদের বর্তমান সিনারিও, রাইট? তাহলে বর্তমানে আমাদের কারখানা উপরিব্যয় কত টাকা? ৭৫০০ টাকা। তো আমাদের বর্তমান কারখানা উপরিব্যয় ৭৫০০। আচ্ছা, আমাদের বর্তমানে প্রত্যক্ষ মজুরি কত? তাহলে আমি বলতে পারি যে প্রত্যক্ষ মজুরি ১৫,০০০ এবং কারখানা উপরিব্যয় কত? ৭৫০০। ওকে, তাহলে আমি এখন যেটা করতে চাই সেটা হলো যে কারখানা উপরিব্যয়টা প্রত্যক্ষ মজুরির কত পার্সেন্ট সেটা বের করতে চাই। কেন? কারণ বর্তমান পরিস্থিতিতে কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির যত পার্সেন্ট হবে, দরপত্রে আমরা কারখানা উপরিব্যয়ের সেই পার্সেন্টটাই ব্যবহার করব। কেন? যাতে আমরা কারখানা উপরিব্যয়ের পরিমাণটা পেতে পারি। ওকে, আচ্ছা, এটা একটু পরে আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা। তবে একদম জিস্ট হলো, আমরা যখন দরপত্র ব্যয় নির্ণয় করব, দরপত্র ব্যয় নির্ণয় করার সময় কারখানা উপরিব্যয়টা কত হবে, কারখানা উপরিব্যয়ের পরিমাণটা কত হবে, সেটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে একটা কাজ করে রাখতে হবে। কি কাজ? বর্তমান পরিস্থিতিতে কারখানা উপরিব্যয়ের টাকা যা, সেটাকে প্রত্যক্ষ মজুরির উপর কি করতে হবে, শতকরায় কনভার্ট করতে হবে। এখন তোমাদের কোয়েশ্চেন হইতে পারে যে আমি কারখানা উপরিব্যয়টাকে কেন প্রত্যক্ষ মজুরির উপর শতকরা হারে কনভার্ট করব? বিকজ এটা কোয়েশ্চেনে ইনস্ট্রাকশন দেয়া আছে যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার যা হবে, দরপত্রে ঠিক সেই হারেই কি করতে হবে, কারখানা উপরিব্যয় ধার্য করতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে দরপত্রে কারখানা উপরিব্যয়টা কিভাবে নির্ণয় করবা? প্রত্যক্ষ মজুরির উপর শতকরা ধরে। তাহলে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয় কত পার্সেন্ট, আমরা এখন সেটা বের করে রাখবো। ওকে, আমি কিন্তু গ স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, তো গ করার আগে আমাদের এই শতকরা হারগুলো বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, লিখতে পারি যে প্রত্যক্ষ মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার সমান সমান, আচ্ছা, আমি কার শতকরা হার নির্ণয় করব? কারখানা উপরিব্যয়ের। কার উপর? প্রত্যক্ষ মজুরির উপর। তাহলে যার শতকরা হার সে যাবে কোথায়? উপরে। যার উপরে নির্ধারণ করব সে যাবে কোথায়? নিচে। তাহলে উপরে আমরা কাকে বসাবো? কারখানা উপরিব্যয়। আর নিচে কাকে বসাবো? প্রত্যক্ষ মজুরি। আর শতকরা হার নির্ণয় করতে গেলে অবশ্যই কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল। আচ্ছা, তাহলে এখন বলো দেখি কারখানা উপরিব্যয় কত? ৭৫০০। ওকে, আর প্রত্যক্ষ মজুরি কত? ১৫,০০০। আমরা কিন্তু বর্তমান ইনফরমেশনের আলোকে শতকরা হারগুলো নির্ণয় করব, পরবর্তীতে এটা দরপত্রে গিয়ে ব্যবহার করব। ওকে, আচ্ছা, তাহলে বলো তো স্যার কত পার্সেন্ট হয়? ৭৫০০ ভাগ ১৫,০০০ গুণ 100, তাহলে কত হয়? 50%। ওকে, তাহলে বলো দেখি যে প্রত্যক্ষ মজুরি কত পার্সেন্ট? কার উপর? সরি, কারখানা উপরিব্যয় কত পার্সেন্ট? 50%। কার উপর? ওকে, প্রত্যক্ষ মজুরির উপর। তার মানে তুমি যদি প্রত্যক্ষ মজুরির পরিমাণটা জানো, কারখানা উপরিব্যয়ের পরিমাণটা বের করা যাবে? কিভাবে যাবে বলো তো? প্রত্যক্ষ মজুরি যা, তাকে গুণ দিবা কত দিয়ে? 50% দিয়ে। তাহলে বলো আমরা যখন দরপত্রটা করব তখন আমাদের প্রত্যক্ষ মজুরি হবে কত? 10,000। তাহলে বলো তো কারখানা উপরিব্যয় কত হবে? 10,000-এর 50%, তার মানে কত? 5,000। পারা যাবে নাকি যাবে না? যাবে। ওকে, এর জন্য আমরা এটা নির্ণয় করে রাখলাম। আচ্ছা স্যার, এরপরে কি বলছে বলো তো? আরেকটা কথা বলছে যে কারখানা উপরিব্যয় প্রত্যক্ষ মজুরির উপর শতকরা হারে কনভার্ট করতে হবে, রাইট? আরও একটা কথা বলছে, সেটা কি?
অফিস ও বিক্রয় উপরিব্যয়ের শতকরা হারের, আচ্ছা সরি, এখানে কি বলছে, প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার, এটা তো আমরা করে ফেললাম। এবং কারখানা উপরিব্যয়ের উপর অফিস ও বিক্রয় উপরিব্যয়ের শতকরা হারের আলোকে দরপত্রে ব্যবহার করা হবে। ওকে, তাহলে কারখানা উপরিব্যয়টা কার উপরে শতকরা হার হবে? প্রত্যক্ষ মজুরির। অফিস ও বিক্রয় উপরিব্যয়টা কার উপর হবে? কারখানা উপরিব্যয়ের উপর। কার উপর? তাহলে বলো তো আমাদের এখানে অফিস ও বিক্রয় উপরিব্যয় আছে না নাই? কত আছে? 5,000। এই যে 5,000, এই 5,000 টাকাটাকে আমি এখন শতকরায় কনভার্ট করব। ওকে, কার উপর? কারখানা উপরিব্যয়ের উপর। তার মানে উপরে আমি কাকে বসাবো? অফিস ও বিক্রয় উপরিব্যয়কে, অর্থাৎ 5,000-কে। নিচে আমি কাকে বসাবো? কারখানা উপরিব্যয়, অর্থাৎ 7,500-কে। গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে। তাহলে আমরা এটা কি বের করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমি এখানে একটু লিখি। তাহলে আমরা এখন কি নির্ণয় করব বলো? কারখানা উপরিব্যয়ের উপর অফিস ও বিক্রয় উপরিব্যয়ের শতকরা হার ইকুয়াল, তাহলে উপরে কাকে বসাতে হবে স্যার? অফিস ও বিক্রয় উপরিব্যয়। কত টাকা? 5,000 টাকা। নিচে কাকে বসাতে হবে স্যার? কারখানা উপরিব্যয়। কত? 7,500 টাকা ইন্টু 100 ইকুয়াল কত হয়? 5,000 ভাগ 7,500। যে রেজাল্টটা পাবা ওইটাকে গুণ দিবা কত দিয়ে? 100 দিয়ে। তাহলে 66.67%। ওকে, বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, তো এখন আমরা দরপত্রের ব্যয় নির্ণয় করতে পারবো নাকি পারবো না? পারবো। এখন দরপত্রের ব্যয়টা নির্ণয় করা অনেক ইজি হয়ে যাবে, তাই না বলো? আচ্ছা, আমরা এখন দরপত্রের ব্যয় নির্ণয় করব। তো স্যার দরপত্রের ব্যয়টা নির্ণয় করা অনেক ইজি। হ্যাঁ, আমরা যখন দরপত্রের ব্যয় নির্ণয় করব, আমরা কি এই ইনফরমেশনগুলো ইউজ করব বলো? না, দরপত্রের ব্যয় নির্ণয় করার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো অকার্যকর হয়ে যায়। আমরা এগুলোকে ইউজ করব না, আমরা ইউজ করব এইখানে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো। ওকে, আচ্ছা, তো আমরা স্টার্ট করব কি দিয়ে? এই যে আমরা যে পণ্যের অর্ডারটা পেতে চাচ্ছি বা পেতে যাচ্ছি, সেই পণ্যগুলো বানাতে গেলে আমাদের কাঁচামালের প্রয়োজন হবে কত? 20,000। তার মানে ব্যবহৃত কাঁচামাল দেয়া আছে, রাইট? তো আমরা ব্যবহৃত কাঁচামাল দিয়ে স্টার্ট করব। এটা কিন্তু ওইখানকার না, এখানকার তথ্য। ব্যবহৃত কাঁচামাল। আচ্ছা স্যার, ব্যবহৃত কাঁচামাল কত টাকা? 20,000 টাকা আমরা এখানে লিখলাম। অ্যান্ড দেন আমাদের কিসের প্রয়োজন হবে? প্রত্যক্ষ মজুরি। এখানে মজুরি মানেই প্রত্যক্ষ মজুরি। আচ্ছা, প্রত্যক্ষ মজুরি কত টাকা স্যার? 10,000 টাকা। আমরা যদি যোগ করি কত হয়? 30,000। এটার নাম কি? মুখ্য ব্যয়। ওকে, আমরা মুখ্য ব্যয় পেয়ে গেলাম। এবার আমরা যোগ করব কাকে বলো তো? যোগ করব কারখানা উপরিব্যয়কে। কারখানা উপরিব্যয়। আচ্ছা স্যার বলো তো, কারখানা উপরিব্যয় কত পার্সেন্ট? 50%। এটা তো আর ব্যবহার করা যাবে না, তাই না? এই কারখানা উপরিব্যয় তো আর ইউজ করা যাবে না। আমরা নতুন করে কারখানা ব্যয়টাকে নির্ধারণ করব বা নির্ণয় করব। তো আমরা জানি কারখানা উপরিব্যয় কত পার্সেন্ট? 50%। কার 50%? প্রত্যক্ষ মজুরির 50%।
তো আমরা এখানে দেখতেছি যে আমাদের প্রত্যক্ষ মজুরি কত 10,000, এটার উপরে কয় পার্সেন্ট ধরবো 50%, তাহলে কত হয় 5,000। আমরা কত পেলাম 35,000। এই 35,000 নাম কি হবে উৎপাদন ব্যয়। ওকে স্যার, উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। এখন সাধারণত উৎপাদন ব্যয়ের সাথে কি হয় বলো তো? প্রারম্ভিক তৈরি কার্য কি হয় যোগ হয়, সমাপনী তৈরি কার্য কি হয় বিয়োগ হয়। বাট আমাদের দরপত্রে কি এরকম প্রারম্ভিক সমাপনী কোনো কিছু আছে? এইগুলো কিন্তু ইউজ করা যাবে না দরপত্রের সময়, জাস্ট দরপত্রের তথ্যগুলো ইউজ করতে হবে। তো দরপত্রের তথ্যের মধ্যে প্রারম্ভিক তৈরি কার্য সমাপনী তৈরি কার্য বলে কিছু আছে নাই, তার মানে আমরা প্রারম্ভিক তৈরি কার্য সমাপনী তৈরি কার্য এই টাইপের কোনো ইনফরমেশন এখানে ইউজ করব না। ওকে স্যার, আচ্ছা, তো আমরা উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। এখন আমরা যোগ করব কাকে? অফিস ও বিক্রয় উপরিব্যয়কে। অফিস ও বিক্রয় উপরিব্যয় আমরা কি করব যোগ করব। আচ্ছা বলো তো, অফিস ও উপরিব্যয় আমরা নির্ণয় করেছি না কত পার্সেন্ট? 66.67%, রাইট? 66.67%। কার উপর? হ্যাঁ, কারখানা উপরিব্যয়ের উপর। তো আমরা তো কারখানা উপরিব্যয় জানি কত টাকা 5,000 টাকা। তো এই 5,000 টাকার 66.67%, ওকে, কত হয়? 5,000-কে 66.67% দিয়ে গুণ করো, 3,333.5। ওই যে 0.5 আছে, তো আমরা দশমিকের পর ইউজ করব না, 5-এর পরিবর্তে আমরা 1 যোগ করে দিব, তাহলে 3,334 লিখতে পারি আমরা। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো আমরা যদি যোগ করি কত হয়, এটার সাথে এটাকে যোগ করি, তাহলে হচ্ছে 6, 8, 3, 4, 6,834 টাকা। সরি, এটা তো 35,000 ছিল, দুঃখিত। আচ্ছা, তাহলে 35,000 হলো কি উৎপাদন ব্যয়, এটার সাথে অফিস ও বিক্রয় উপরিব্যয় 3,334 টাকা যোগ করো, কত হয় বলো? 38,334 টাকা হলো স্যার। এই টাকাটাকে আমরা কি নামে ডাকবো বলো তো? মোট ব্যয়। কি নামে ডাকবো? মোট ব্যয়। তাহলে মোট ব্যয় হলো 38,334 টাকা, রাইট? আচ্ছা, যখন তুমি দরপত্রের ব্যয় নির্ণয় করবা তখন কিন্তু মোট ব্যয়তে অঙ্কটা ক্লোজ করা যাবে না। যেমন উৎপাদন ব্যয় করার সময় আমরা খতে এখানে ক্লোজ করে দিয়েছিলাম, আর যখন আমরা দরপত্রের ব্যয় নির্ণয় করব তখন আমাকে বিক্রয় মূল্যে গিয়ে ক্লোজ করতে হবে। কোথায়? বিক্রয় মূল্যে। তো আমরা বিক্রয় মূল্য কিভাবে পাই? দেখো, মোট ব্যয়ের সাথে আমরা এখন যোগ করব কাকে? মুনাফাকে। কাকে যোগ করব বলো? মুনাফা। তো আমরা মোট ব্যয়ের সাথে মুনাফাকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? বিক্রয় মূল্য পেয়ে যাব। এখন বলো তো স্যার, আমাদের কোয়েশ্চেনে কোথাও মুনাফা দেয়া আছে? কোথাও মুনাফা কি দেয়া আছে? না। দেখো, আমাদের কোয়েশ্চেনে কোথাও মুনাফা দেয়া আছে? নাই বললে হবে না, দেয়া আছে। এই যে বলছে যে মুনাফা কত পার্সেন্ট? 20%। মুনাফা আছে, বাট কি আকারে? পার্সেন্ট আকারে। একটা ঝামেলা বাঁধলো। দ্বিতীয় আরেকটা ঝামেলা বাঁধলো, সেটা কি জানো? এই পার্সেন্ট যে 20%, কার উপর? বিক্রয় মূল্যের উপর। বাট আমরা কি বিক্রয় মূল্য জানি বলো? আমরা তো বিক্রয় মূল্য জানি না, তো এটা আরেক ঝামেলা বেঁধে গেছে। আচ্ছা, যাই হোক, আমরা এখন মুনাফা ধরবো 20%। যদিও বিক্রয় মূল্যের উপর ধরতে বলছে, বাট আমরা কিন্তু বিক্রয় মূল্যের উপর ধরবো না, কারণ আমরা তো বিক্রয় মূল্য জানিই না। তাহলে আমরা ধরবো কার উপর? মোট ব্যয়ের উপর। কার উপর? মোট ব্যয়ের উপর। তাহলে মুনাফা 38,334 টাকার উপরেই আমরা ধরতেছি, মোট ব্যয়ের উপরেই ধরতেছি। কিন্তু একটা ঝামেলা আছে, কিভাবে ধরবো? আমরা কি ডিরেক্ট 20% ধরবো? নো। ডিরেক্ট 20% কখন ধরতাম? যদি আমি বিক্রয় মূল্যের উপর ধরতাম, তাই না? বাট আমরা কি বিক্রয় মূল্যের উপরে ধরতেছি? ধরতে বলছে বিক্রয় মূল্যের উপর, বাট আমরা ধরতেছি কার উপর? মোট ব্যয়ের উপর। আচ্ছা, তোমরাই বলো, মোট ব্যয় বড় নাকি বিক্রয় মূল্য বড়? তো বিক্রয় মূল্য বড়, ধরতে বলছে বিক্রয় মূল্যের উপর, অর্থাৎ বড়টার উপর, বাট আমরা ধরতেছি ছোটটার উপর, তাই না? তো যেটার উপর ধরতে বলছে, আমি যদি তার চেয়ে ছোটটার উপর ধরি, তাহলে ডিরেক্ট পার্সেন্ট ধরা যাবে না, বরঞ্চ পার্সেন্টটাকে কনভার্ট করতে হবে। কিভাবে? 20% মানে কি? 20/100।
এখন আমি উপরের 20-কে নিচের কি করব, মাইনাস করে দিব। ওকে স্যার, আমরা কি করলাম, এই উপরের 20-কে নিচে কি করলাম, মাইনাস করে দিলাম। কেন? কারণ বিক্রয় মূল্যের উপরে ধরতে বলছে, বাট আমরা বিক্রয় মূল্যের উপরে ধরছি না, আমরা ধরতেছি কার উপর, মোট ব্যয়ের উপর। যার উপর ধরতে বলছে তার চেয়ে ছোটটার উপর ধরার কারণে উপরের 20-কে নিচে কি করা হয়েছে। আচ্ছা, যদি কখনো বলতো যে মোট ব্যয়ের উপরে মুনাফা ধরো, তাহলে কি আমরা এই কাজটা করতাম না, ডিরেক্ট 20% লিখে দিতাম? আবার ধরো মোট ব্যয়ের উপর ধরতে বললো, বাট তুমি ধরতেছো কার উপরে, বিক্রয়ের উপর, তখন কি ডিরেক্ট 20% লিখতা? তো ধরতে বলছে ব্যয়ের, মোট ব্যয়ের উপর, ধরতেছো বিক্রয়ের উপর, তার মানে যেটার উপরে ধরতে বলছে তুমি কি তার উপর ধরতেছো না তার চেয়ে বড়টার উপর? তখন আমরা উপরের 20-কে নিচে কি করতাম, প্লাস করে দিতাম। তার মানে কখনো ডিরেক্ট 20% হবে, কখনো উপরের 20 নিচে মাইনাস হবে, কখনো উপরের 20 নিচে প্লাস হবে। ওকে, আচ্ছা। আর এই জিনিসটা কিন্তু তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে বেশ অনেকবার আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন যদি এটাকে ক্যালকুলেট করি, কত হয় বলো তো? 9500। আচ্ছা, আমরা 84 লিখে দিই, দশমিক লিখলাম না। হ্যাঁ, এখন আসো তাহলে মোট ব্যয়ের সাথে আমরা মুনাফাকে প্লাস করব। কত হয়? 38,334 যোগ 9,584 কত হচ্ছে বলো? 47,918। ওকে, এই যে টাকাটা পেলাম 47,918, এটার নাম কি হবে বলো তো? বিক্রয় মূল্য। ওকে, এইখানটায় ক্লোজ করে দেব আমরা। তারপরে আমাদের ম্যাথটা এখানে ক্লোজ হয়ে গেছে। ওকে, তো দরপত্রের ব্যয় যখন আমরা নির্ণয় করব, আমরা ম্যাথটাকে ক্লোজ করব কোথায় নিয়ে বলো তো? বিক্রয় মূল্যে নিয়ে। ওকে, অনেক ইজি না বলো? খুবই সহজ। আর এই অঙ্কটার মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ওকে, আচ্ছা।